আন্তর্জাতিক সংবাদে আপনাদেরকে স্বাগতম। শুরুতে জানিয়ে দিব সংবাদ শিরোনামের পরে বিস্তারিত। ইরান ও ইসরায়েলের পুরোদমে যুদ্ধ চলছে, পৃথিবীতে তৃতীয় যুদ্ধ শুরু হয়ে গেছে। নেতানিয়াহুর ক্যান্সার, ইয়েমেনিরা 13তম মার্কিন ড্রোন ধ্বংস করল। আরও জানিয়ে দিব রকেট হামলায় ভয়ে হাসপাতালে আন্ডারগ্রাউন্ডে নেতানিয়াহু। ইয়েমেনে 13তম মার্কিন ড্রোন ভূপাতিত করা, ফিলিস্তিনের প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের ডেড প্রজন্মের সর্বাধিক সমর্থন নেতানিয়াহুর ক্যান্সার, দক্ষিণ কোরিয়া বিমান দুর্ঘটনায় 167 জনের মৃত্যু এবং বিশ্বের অস্ত্র প্রতিযোগিতার বিষয়ে সতর্কবার্তা সম্পর্কে আজকে এই প্রতিবেদনে সংক্ষিপ্ত বিবরণ তুলে ধরা হলো। ইয়েমেনে 13তম মার্কিন ড্রোন ভূপাতিত। আল আলম টিভি চ্যানেলে জানিয়েছে, ইয়েমেনের সশস্ত্র বাহিনী বিমান প্রতিরক্ষা ব্যবস্থা শনিবার রাতে আল মায়দা প্রবেশে আকাশে একটি মার্কিন MQ-9 ড্রোন গুলি করে ভূপাতিত করেছেন। ইয়েমেনি সশস্ত্র বাহিনী মুখপাত্র ইয়াহিয়া শারিফ বলেছেন, ইয়েমেনে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এ নিয়ে 13তম মার্কিন ড্রোন গুলি করে ভূপাতিত করেছেন। ইসরায়েলের প্রধানমন্ত্রী কার্যালয় বেনিয়ামিন নেতানিয়াহু ক্যান্সারে আক্রান্ত। ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রী কার্যালয় শনিবার রাতে ঘোষণা করেছেন যে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ক্যান্সারে আক্রান্ত হয়েছে। নেতানিয়াহুর বিরুদ্ধে তেল আবিবে ইহুদিবাদীদের ব্যাপক বিক্ষোভ। শনিবার রাতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর অকার্যকর মন্ত্রিসভার প্রতিবেদনে ইহুদিবাদীরা আবারও বিক্ষোভ প্রদর্শন করেছেন। আল আলম টিভি চ্যানেলে জানিয়েছে, ইসরায়েলের পুলিশ এবং বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষ হয় এবং কয়েকজন বিক্ষোভকারীকে গ্রেপ্তার করা হয়েছে। গাজা থেকে রকেট হামলা এবং বিস্ফোরণ। ইসরায়েলি বাহিনী গতকাল ঘোষণা করেছে যে গাজা উপত্যকা থেকে অধিকৃত অঞ্চল এবং জেরুজালেমের দক্ষিণ দিকে 2টি রকেট ছোড়া হয়েছে। ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের এই রকেট হামলা এবং অধিকৃত জেরুজালেমের বিস্ফোরণ শব্দ শোনার পর সংবাদ সূত্রে জানা গেছে, গাজা উপত্যকা উত্তর দিক থেকে এই ধরনের রকেট নিক্ষেপ করেছে ইসরায়েলি বাহিনী। রোববার 29শে ডিসেম্বর গাজা বেত হানুন থেকে ইসরায়েলের দিকে 2টি রকেট ছোড়া হয়, যা ইসরায়েলি বাহিনী সফলভাবে আটকায়। তবে হামাস কিংবা ইয়েমেনে হুতি বিদ্রোহীদের রকেট হামলায় নেতানিয়াহু সুরক্ষায় বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। 75 বছর বয়সী নেতানিয়াহু এর আগে বিভিন্ন স্বাস্থ্য জটিলতার কারণে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এছাড়া পানি শূন্যতার কারণে হাসপাতালে ভর্তি হওয়ার সময় তার স্বাস্থ্য নিয়ে বিতর্ক তৈরি হয়। চলতি বছরের শুরুতে একটি মেডিকেল রিপোর্ট বলা হয় নেতানিয়াহু সম্পূর্ণ সুস্থ এবং তার পেসমেকার সঠিকভাবে কাজ করছে, তবে বয়স বাড়ানোর সঙ্গে সঙ্গে তার শরীর সমস্যা বেড়ে চলছে। ইসরায়েলের দিকে ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেন। ধারণা করা হচ্ছে এই হামলার পিছনে হুতি বিদ্রোহীদের হাত রয়েছে। মঙ্গলবার 31শে ডিসেম্বর ইসরায়েলি সেনাবাহিনী বরাত আল জাজিরা জানিয়েছে, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মধ্যে ক্ষেপণাস্ত্রটি ভূপাতিত করা হয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনী বিবৃতিতে বলা হয়, দেশটির কেন্দ্রীয় এলাকায় সাইরেন বাজতে শুরু করলে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হয়ে ওঠে। ক্ষেপণাস্ত্রটি শনাক্ত করে ইসরায়েলের ভূখণ্ডে প্রবেশের আগে আকাশে ধ্বংস করা হয়। তবে ক্ষেপণাস্ত্র ধ্বংসের শেষ পড়ে যাওয়া আশঙ্কা জনগণের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। এর আগে হুতি বিদ্রোহীরা দাবি করেছিল তারা ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দর এবং পূর্ব জেরুজালেমের দক্ষিণে একটি পাওয়ার সেন্ট্রেশনে হামলা চালিয়েছে। তবে এই হামলাগুলো ক্ষয়ক্ষতি সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি তারা। সাম্প্রতিক ইয়েমেনে হুতি বিদ্রোহীদের ক্রমাগত হামলার চাপে মুখে রয়েছে ইসরায়েল। গত 26শে ডিসেম্বর ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে ধ্বংস করে ইসরায়েলি বাহিনী। উল্লেখ্য, এর আগে হুতি বিদ্রোহীরা জানিয়েছিল ইসরায়েলের সানা আন্তর্জাতিক বিমানবন্দর, হোদাইদা বন্দর এবং তেল আবিবের অবকাঠামো বিমান হামলা চালিয়েছেন। এসব হামলা অন্তত 6 জন নিহত হন। এই ঘটনার প্রতিক্রিয়া হুতি বিদ্রোহীরা ইসরায়েলের বিরুদ্ধে আক্রমণ জোরদারে ঘোষণা দেয়। গাজা ইসরায়েলি আগ্রাসন চলছে 451 দিন ধরে। এই সময় অঞ্চলটিতে ইসরায়েলি হামলা নিহত হয়েছে 45,000-এর বেশি মানুষ, আর নিহতদের মধ্যে 2/3 নারী ও শিশু। নিহত হওয়া ছাড়াও ইসরায়েলি হামলার কারণে এখনো বিভিন্ন ধ্বংস হয়ে নিচে চাপা পড়ে আছে। নিখোঁজ হয়ে আছেন 11,000-এর বেশি ফিলিস্তিনি। গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় বরাত দিয়ে তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদুলু এজেন্সি লন্ডন ভিত্তিক সংবাদ মাধ্যম এই তথ্য জানিয়েছেন। আনাদুলু এজেন্সি প্রতিবেদনে বলা হয়েছে, গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে বিগত 450 দিনে গাজা ইসরায়েলি হামলা নিহত হয়েছেন
45,541 জন। এই সময়ে আহত হয়েছে আরও অন্তত 1,08,338 জন। নিহতদের মধ্যে শিশু 18,858 জন এবং নারী 11,946 জন। গাজা ইসরায়েলি হামলায় কেবল মানুষের প্রাণ কেড়ে নেয়নি, সেখানকার মানুষের শেষ আশ্রয় এমনকি গুরুত্বপূর্ণ সব অর্থ-প্রত্যঙ্গ কেড়ে নিয়েছে। ইসরায়েলি হামলা গাজাকে ধ্বংস পরিণত করেছে। আশঙ্কা করা হচ্ছে এসব ধ্বংসের নিচে এখনো 11,000-এর বেশি মানুষ চাপা পড়ে গেছেন। এই সংখ্যাকে নিখোঁজ হিসেবে বিবেচনা করা হচ্ছে। এদিকে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা গাজা ইসরায়েলি আগ্রাসনে অঞ্চলটির অবকাঠামো কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা নিয়ে তথ্য প্রকাশ করেছেন। সেখানে বলা হয়েছে, গাজা সরকারি মিডিয়া অফিস থেকে প্রকাশিত পরিসংখ্যা অন্যান্য তথ্যের ভিত্তিতে দীর্ঘ 1 বছরের বেশি সময় ধরে চলা যুদ্ধের পরে ইসরায়েলি গাজা উপত্যকায় যে হামলা চালিয়েছে তাতে 20 লাখ মানুষ ধ্বংস হয়েছেন। বিভিন্ন আশ্রয়কেন্দ্র 1,10,000 তাঁবু নষ্ট হয়ে গেছে এবং আর ব্যবহারের উপযোগী নয়। ইসরায়েলি আগ্রাসনে গাজায় 135টি স্কুল ও বিদ্যালয় ধ্বংস হয়েছে এবং 353টি স্কুল ও বিদ্যালয়ে আংশিকভাবে ক্ষয়ক্ষতি হয়েছে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে 756 জন শিক্ষক ও শিক্ষাকর্মী নিহত হয়েছেন। বিভিন্ন বিষয়ে 148 জন স্কলার, শিক্ষাবিদ, বিশ্ববিদ্যালয় অধ্যাপক ও গবেষক নিহত হয়েছেন ইসরায়েলি হামলায়। এছাড়া ইসরায়েলি নির্বিচার আগ্রাসনে গাজায় 823টি মসজিদ ধ্বংস হয়েছে এবং 158টি মসজিদ মারাত্মকভাবে ক্ষয়ক্ষতি হয়েছে। 60টি কবরস্থানে 19টি পুরোপুরি ধ্বংস হয়েছে। পাশাপাশি 2,300 জনের মরদেহ ইসরায়েলি কবরস্থান থেকে চুরি করে নিয়েছে। আবাসিক এলাকাও ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েলি দখলদার বাহিনী। হামলা গাজার 1,61,660 আবাসিক ইউনিট ধ্বংস হয়েছে এবং 82,000 আবাসিক ইউনিট বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে। এর বাহিরে গাজায় 34টি হাসপাতালে ব্যবহার অনুপযোগী এবং 80টি স্বাস্থ্যকেন্দ্র বন্ধ হয়ে গেছে ইসরায়েলি হামলার কারণে। বিদ্রোহীদের তীব্র আক্রমণের মুখে পতন হয়েছে সিরিয়ার দীর্ঘদিনে একনায়কতান্ত্রিক শাসন বাশার আল আসাদের। তার পতনের পর বিদ্রোহীদের নেতৃত্বে দেওয়া হায়াত তাহরির আল শাম দেশটির সামরিক বাহিনী পুনর্গঠনের প্রচেষ্টা চালাচ্ছে। এই প্রচেষ্টা অংশ হিসেবে সিরিয়ার ডিপোজেক্ট শাসক আহমেদ আল সারা HTS এর বেশ কয়েকজন শীর্ষ কমান্ডো কয়েকজন বিদেশি সামরিক গুরুত্বপূর্ণ অবস্থানে নিয়োগ দিয়েছেন। লেবাননের সম্প্রচার মাধ্যম আল মায়াদিনের প্রতিবেদনে বলা হয়েছে, বাশার আল আসাদ সরকারের কয়েক সপ্তাহ পর এই উদ্যোগ বিষয়টি সামনে এলো। HTS এর পক্ষ থেকে পরিচালিত সরকারের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান পুনর্গঠনের প্রচেষ্টা অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে। গত রোববার আল সারার নির্দেশে একটি নির্দেশ জারি করা হয়। সেখানে 49 জনের নাম ঘোষণা করা হয়েছে যারা সামরিক বাহিনী গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করবেন। যোগাযোগ মাধ্যম টেলিগ্রাম শেয়ার করা এই ঘোষণা গত 8 ডিসেম্বর আসাদ সরকারের পতনের পর প্রথম ধরনের উদ্যোগ বিবৃতিতে উল্লেখ করা হয়। এই নিয়োগগুলো সামরিক বাহিনীর উন্নয়ন এবং নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করার প্রচেষ্টার অংশ। নতুন এই তালিকা HTS সহ বেশ কয়েকটি বিদ্রোহী গোষ্ঠী, বেশ কয়েকজন কমান্ডো অন্তর্ভুক্ত রয়েছেন। এছাড়া সামরিক গৃহযুদ্ধের প্রাথমিক পর্যায়ে যেসব সামরিক কর্মকর্তা সেনাবাহিনী থেকে বের হয়ে গিয়েছেন, বিদ্রোহীদের সঙ্গে যোগ দিয়েছিলেন, তাদেরও অনেকের এই তালিকা আছেন।